নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। সিকিম রাজ্য দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেছেন, সিকিম তার অপরিমেয় প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতার জন্য প্রসিদ্ধ। পরিবেশ সচেতনতার দিক থেকে সিকিম ভারতের অন্যতম অগ্রণী রাজ্য হিসেবে টেকসই উন্নয়নের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে মানুষ ও প্রকৃতির মধ্যে সুশৃঙ্খল সহাবস্থান রয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শুভেচ্ছা বার্তায় বলেন, সিকিম শান্ত সৌন্দর্য, বৈচিত্র্যময় সংস্কৃতি ও পরিশ্রমী মানুষের প্রতীক। রাজ্যটি নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। এই বছরটি আরো বিশেষ কারণ এটি সিকিমের ভারতীয় রাজ্য হিসেবে প্রতিষ্ঠার 50তম বার্ষিকী। রাজ্যবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের জন্য $100 কোটি ঋণ মঞ্জুর করেছে IMF। সেই ঋণ নিয়ে সরব হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে তিনি দাবি করেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। শুক্রবার সকালে গুজরাটের ভুজ এয়ারবেসে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিন্দুরের পর সেনাবাহিনীকে শুভেচ্ছা বার্তা দিতে সীমান্ত এলাকাগুলোতে সফর করেন তিনি। ভুজে দাঁড়িয়ে রাজনাথ সিং বলেন, IMF পাকিস্তানকে অর্থ সাহায্য করছে, মানে পরোক্ষভাবে সেই সন্ত্রাসবাদকে মদত দেওয়া হচ্ছে। ওনার সাফ কথা, পাকিস্তানকে যে কোনো ধরনের সাহায্য করার অর্থ সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্য করা। ওরা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকেও অর্থ সাহায্য ঘোষণা করেছে। ভারত চায় নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক আন্তর্জাতিক অর্থ ভান্ডার। পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে অনেক আগেই। গত কয়েক বছর ধরে IMF এর ঋণের উপর টিকে রয়েছে পাকিস্তান। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের IMF এর কাছে যায় ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তি দেওয়া হয় ভারতের তরফে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা কমিয়ে আনতে সরকারি উদ্যোগে সারা রাজ্যে সরকারি কর্মচারীরা রক্তদান করছেন। এটি একটি মহান ভাবনা। তবে টিনেজ প্রেগন্যান্সি এবং টিনেজ ম্যারেজ বন্ধ করতে সকলকে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 59 জেলা ভিত্তিক রক্তদান শিবির কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা আহ্বান করেন তিনি। ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা কমিয়ে আনতে ত্রিপুরা সরকার সবকটি সরকারি দপ্তরের রক্তদান শিবির কর্মসূচি ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে ঘোষণা করেছেন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 59 জেলা ভিত্তিক রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কৈলাসহরের 59 কলাক্ষেত্রে। এই রক্তদান অনুষ্ঠানের সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 59 জেলার জেলা শাসক ও সমাহর্তা দিলীপ কুমার চাকমা, জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় এবং ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডক্টর সন্দীপন ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রচার অভিযানের অঙ্গ হিসেবে কন্যা সন্তানের প্রতি যত্নবান হওয়া এবং তাদেরকে সুরক্ষিত রাখার বিষয়ে কেন্দ্র করে একটি ডকুমেন্টারি গৌরনগর ICDS প্রকল্পের উদ্যোগে নির্মাণ করা হয়েছে, যা মন্ত্রী শ্রী রায়ের হাত ধরে সূচনা হয়। রক্তদান শিবিরে যারা যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তাদের সবাইকে দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা কমিয়ে আনতে সরকারি উদ্যোগে সারা রাজ্যেই সরকারি কর্মচারীরা রক্তদান করছেন। এটি একটি মহান ভাবনা। জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, টিনেজ প্রেগন্যান্সি এবং টিনেজ ম্যারেজ বন্ধ করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। তবে হয়তো রক্তের যোগান কম হলেও হবে বলে তিনি মনে করেন। আমাদের এই জেলাতে আজকের দিনে আমরা যদি দেখি আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16 মেয়েরা প্রেগন্যান্সি হচ্ছে এবং সেটা সংখ্যাটা প্রায় অর্ধেক অর্ধেক। আমরা একটা সার্ভে করেছিলাম সিপাহী জেলাতে, যেখানে আমরা দেখেছি 6000 আমরা সার্ভে করেছিলাম 6000 যারা প্রেগনেন্ট হয়েছে মহিলারা যারা সরকারি হসপিটালে এন্ট্রি করিয়েছে, তার মধ্যে প্রায় 1800 বেরিয়েছে মেয়েরা যাদের বয়স
ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। প্রজ্ঞা ভবনে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা এদিন আগরতলার প্রজ্ঞা ভবনে সংবেদনশীলতা সহ সক্ষমতা বৃদ্ধি কর্মশালা, সুশাসনের জন্য এআই, স্বচ্ছতা, দক্ষতা এবং প্রভাব চালনা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য বিশিষ্টজনরা। এই কর্মশালায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এই কর্মশালায় প্রশাসন পরিচালনায় উন্নত প্রযুক্তি তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আরো স্বচ্ছতা, দক্ষতা এবং পারদর্শিতা আনা যায় এই দিকটির উপর আলোচনা করা হয়। এদিন মুখ্য সচিব তার বক্তব্যে বলেন যে আজ হয়তো এই বিষয়টি কঠিন মনে হবে, কিন্তু যত সময় যাবে এই দিকটি আরো সহজতর হয়ে যাবে। এদিন তিনি প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে বলেন যে বিশ্বে প্রতিনিয়ত যে ধরনের উন্নত প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে সেগুলো সম্পর্কে জ্ঞান আহরণ করে তা প্রশাসনের ব্যবহার করতে হবে, যাতে কাজে আরো স্বচ্ছতা, দ্রুততা এবং পারদর্শিতা আনা যায়। आज अजूबा है, वो कल बहुत ही सहज हो जाएगा। आज एआई हमें अजूबा लग रहा है, लेकिन कल आने वाले दिनों में वो इतना सहज हो जाएगा कि आप लोग इसे टेकन फॉर ग्रांटेड लें। ये जो टाइम का गैप है वो सिर्फ टाइम का गैप नहीं है, ये सोसाइटी का भी गैप है। और हम चाहते हैं कि हम त्रिपुरा के लोग हम फ्यूचरिस्टिक तो हों ही, उसके अलावा दुनिया में जितने भी लेटेस्ट टेक्नोलॉजिकल टूल्स के प्रयोग हो रहे हैं उनका हम प्रयोग करें। ফের নতুন করে করোনা আতঙ্ক। বর্তমানে হংকং ও সিঙ্গাপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, এমনটাই দাবি ব্লুমবার্গে। জানা গেছে হংকং এ করোনা দাপাদাপি ক্রমেই বেড়ে চলেছে। গত 3রা মে পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে মোট 31 জনের। পাশাপাশি হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়ও। অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় 28% বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহে তা পৌঁছেছে 14,200-তে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তির হার 30%। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক। তবে প্রশাসন জানিয়েছে এখনো পর্যন্ত এমন প্রমাণ মেলেনি যে নতুন ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক।
সুপ্রিম কোর্টের রায়ে কিছুটা হলেও স্বস্তি মিলল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের। আগামী 4 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। ডিএ মামলায় শুক্রবার রাজ্যকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী আগস্ট মাসে। দীর্ঘ সময় পর স্বস্তি। কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএর সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর আগে 18 বার মামলার শুনানি পিছিয়ে গেছে। শুক্রবার ফের মামলাটি উঠে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। এদিন মামলার শুরুতেই বিচারপতি সঞ্জয় করল রাজ্যের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে, এবার 50% ডিএ মিটিয়ে দিন। জবাবে পশ্চিমবঙ্গ রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, 50% ডিএ মেটানো সম্ভব নয়, তাতে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে। তখন বিচারপতি পাল্টা বলেন, আপনাদেরই কর্মচারী, অসুবিধা হওয়ার কথা নয়। রাজ্যের তরফে যুক্তি দেখানো হয়, ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের পাল্টা যুক্তি, মহার্ঘ ভাতা সাংবিধানিক অধিকার নয় ঠিকই, কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কাজের কথা নয়। এরপর রাজ্যের আর্থিক দিক এবং সরকারি কর্মীদের পরিস্থিতি বিবেচনা করে 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাইকোর্টের পর্যবেক্ষণে ভুল নেই। রাজ্য সরকারি কর্মীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে তার মধ্যে 25% দিয়ে দিতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে। মামলার পরবর্তী শুনানি চলতি বছরের আগস্ট মাসে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। পাকিস্তানকে কূটনৈতিকভাবেও পর্যদস্ত করতে ময়দানে ভারত। পাক সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যে একজোট সেটা বুঝিয়ে দিতে চায় সরকার। তার সে অপারেশন সিন্দুর হোক কিংবা সন্ত্রাস ইস্যু যাই হোক না কেন, জাতীয় স্বার্থে দেশের শাসক বিরোধী একজোট, এই চিত্র ভারতের ইতিহাসে কোনো নতুন নয়। বিশ্লেষকদের মতে এটাই ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। দেখে নেওয়া যাক এই রিপোর্ট। ভারতীয় গণতন্ত্রে বারবার দেখা গেছে জাতীয় স্বার্থে একজোট হয়ে গেছে শাসক ও বিরোধী। তা সে ইন্দিরা গান্ধীর সময়ই হোক, যখন আমেরিকার সঙ্গে বিবাদের পর তিনি প্রথম পরামর্শ নিয়েছিলেন বাজপেয়ীর কাছ থেকে। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন সেই বাজপেয়ী। সেই সৌজন্য আজকের রাজনীতিতে একেবারেই বিরল। তবে অপারেশন সিন্দুরের পরও রাষ্ট্রীয় স্বার্থে সেই শাসক বিরোধী একই ছবি দেখা যেতে চলেছে। জানা গেছে, পেহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের জঙ্গিবাদের মুখোশ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চায় ভারত। শুধু রাষ্ট্রসংঘ নয়, সেই লক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত থেকে প্রতিনিধি দল পাঠানো হবে। ওই প্রতিনিধি দলে শাসক ও বিরোধী দুই শিবিরেই সাংসদরা থাকবেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাক সন্ত্রাস বিরুদ্ধে ভারত যে একজোট সেটা বুঝিয়ে দিতে প্রতিনিধি দলে রাখা হচ্ছে বিরোধী দলের সাংসদদের। যতদূর জানা গেছে, ভারতের প্রতিনিধি দল যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে। প্রতিটি প্রতিনিধি দলে 5 থেকে 6 জন করে সাংসদ থাকবেন। শাসক দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যদেরও রাখা হবে ওই প্রতিনিধি দলে। তবে নেতৃত্বে থাকবেন এনডিএর সিনিয়র সাংসদরা। পুরো বিষয়টি ব্যবস্থাপনা করছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। আগামী 22 মে থেকে ওই অভিযান শুরু হচ্ছে। ইতিমধ্যেই সাংসদদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর। উল্লেখ্য, পেহেলগাঁও হামলা থেকে অপারেশন সিন্দুর পর্যন্ত ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রতিটি ইস্যুতেই বিরোধীরা সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বিরোধী শিবির। এবার বিদেশের মাটিতেও দেশের পক্ষ রাখতে বিপক্ষকে ভরসা করতে চলেছে মোদী সরকার। এদিকে সম্প্রতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কথা বলবেন তালিবান বিদেশ মন্ত্রীর সঙ্গে। সন্ত্রাস ইস্যুতে তিনি যেভাবে পেহেলগাঁও হামলার নিন্দা করেছেন, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের জন্য IMF যে $100 কোটি ঋণ মঞ্জুর করেছে, এ নিয়ে সরব হয়েছেন। গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে রাজনাথ সিং দাবি করলেন, আন্তর্জাতিক অর্থ ভান্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। আগামী দিনে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে সরব হওয়ার ইঙ্গিত দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সুতরাং রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান, পাকিস্তানকে সরাসরি সংঘর্ষে নাকানি চোবানি খাওয়ানোর পর এবার কূটনৈতিক পর্যায়েও সন্ত্রাস ইস্যুতে চাপে রাখার অনবদ্য কৌশল নিয়েছে কেন্দ্র। যদিও এর পরবর্তী চিত্র কি দাঁড়ায় তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি।
আগামীকাল শনিবার বামুটিয়ায় গোমতী ডায়েরি ইউনিট 2 উদ্বোধন হবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং। এই উপলক্ষে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ। তিনি বলেন, এটি 15ই মে উদ্বোধনের কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ 15ই মে গুয়াহাটিতে থাকার কারণে এদিন উদ্বোধনের দিন ধার্য করা হয়নি। তিনি আগামী 17ই মে সকাল 10টায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং রাজ্যে আসবেন। এরপর বেলা 11টায় তিনি বামুটিয়া ডায়েরি ইউনিট 2 এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন বলে তিনি জানান। বর্জলা এলাকায় জলের পাম্প কে বা কারা উঠিয়ে নেবে বলে অভিযোগ। এই অভিযোগ এনে শুক্রবার শ্যামলী বাজার স্থিত DWS অফিসার আধিকারিকদের সঙ্গে দেখা করে সেই এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এই জলের পাম্পের জল প্রায় 3000 বাড়িতে পৌঁছায়, তাই কেউ যেন এই পাম্পটি সরিয়ে বা উঠিয়ে না নেয়। এ ব্যাপারে এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই জল আমরা পান করা থেকে শুরু করে সব কাজে ব্যবহার করি, তাই আমরা এই জলই পেতে চাই। এই জল যাতে বন্ধ না হয়, আমরা এর জন্য দাবি জানিয়েছি। পাম্পটি বর্তমানে সচল অবস্থায় আছে, আমরা দুবেলা জল পাচ্ছি। একদিন জল না আসলে আমরা বাঁচতে পারবো না বলে তারা জানান। এই জল দিয়া সব আমরা স্নান খাওয়া ব্যবহার সবকিছু আমরা এই জলই আমরা এই জলটাই পাইতে চাই। এই জল যাতে বন্ধ না হয়, আমরা এই সুস্থ বিচারটাই চাই। কবে মানে আজকে অনেকদিন ধরে ঘটনাটা চলছে, আজ মানে 15 দিনের মতন ঘটনা চলছে। আমি তো বাড়ি ঘরে থাকি না, কাজকর্ম জায়গা এমনি শুনছে। আজ 1 সপ্তাহ হয়েছে আমি শুনছি। কি শুনছেন? মানে এটা বন্ধ হয়ে যাবো, গাছে বন্ধ হয়ে যাবো, আমি তো ঢুকে শুনছি। পাম্পটা কি সচল অবস্থায় আছে? হ্যাঁ, চলন অবস্থায় আছে, চলন অবস্থায় আছে। আমরা এই জল ছাড়া মানে বিন্দু মাত্র চলতে পারতাম না। একদিন জল না হলে আমরা ভীষণ কষ্ট। আমরা এলাকার কোনো আর জল নাই, আছে অন্য জল আছে, থাকবো আমরা এই জলের হিসাব নিব। ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার জনগণকে সচেতন করতে এক অনবদ্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সামনে থেকে পশ্চিম ত্রিপুরা জেলার সব জায়গায় 2 দিনব্যাপী নেশামুক্ত ভারত অভিযান নিয়ে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একটি প্রচার গাড়ি জনগণকে এই সম্পর্কে সচেতন করতে এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যার শুভ সূচনা করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিংয়ের হাত ধরে। এদিন তিনি এই সম্পর্কে ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার কাজে এগিয়ে আসার জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন, এতে সাড়া দিয়ে সমাজের বিভিন্ন অংশের জনগণ এগিয়ে এসেছেন। এরই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরাকেও নেশামুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওনারা কাজ করে চলেছেন। নেশার বিরুদ্ধে আমাদের সরকার যুদ্ধ ঘোষণা করেছে। সেখানে বিভিন্ন অঞ্চলে, রাজ্যের সমস্ত অঞ্চলে সেখানে নেশা বিরোধী অভিযান সেখানে সংগঠিত হচ্ছে। সেখানে আমাদের ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আজকে একটি ভ্যান সেখানে শুভযাত্রা শুরু করবে। আমাদের পশ্চিম ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই গাড়িটি ঘুরবে এবং নেশার যে মারাত্মক ক্ষতি সেটা জনগণকে সেখানে অবহিত করবে, জনগণকে সচেতন করবে। আমরা আমাদের এই জেলাকেও আমাদের এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে সঙ্গে আমরা নেশামুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে চাই। তো আমাদের ডিএম থেকে শুরু করে আমাদের যারা বিডিও যারা আছে, চেয়ারম্যান যারা আছে, পঞ্চায়েতের প্রধান যারা আছে, আমাদের জেলা পরিষদের যারা আছে, বিভিন্ন সোশ্যাল ওয়ার্কার যারা আছে, ক্লাব যারা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, সবাইকে নিয়ে আমরা চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গঠন করার, সেই কাজে আমরা আমাদের এই জেলাতে যাতে আমরা নেশামুক্ত করতে পারি তার জন্য আমরা বিভিন্নভাবে কাজ করছি। তো এই কাজে আমাদের বরাবরই সাহায্য করে আসছেন আমাদের ভলেন্টিয়ারি হেলথ। শুক্রবার রাজধানীর আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজার আয়োজন করা হয়। আনন্দময়ী মায়ের 130তম আবির্ভাব দিবস উপলক্ষে এই পূজা করা হয়। এদিন জয়স্মিতা চক্রবর্তী নামে 5 বছরের এক ছোট্ট কন্যা শিশুকে কুমারী মা রূপে পূজা করা হয়। এদিন সকাল থেকেই পূজার্চনা শুরু হয়, তা চলে দিনভর। এ ব্যাপারে আনন্দময়ী কালীবাড়ির এক কার্যকর্তা জানান, এবছর মায়ের 130তম আবির্ভাব দিবস। এই উপলক্ষে গত 3রা মে থেকে 16ই মে পর্যন্ত নানা কর্মসূচি সংগঠিত করা হয়। শুক্রবার মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে তিনি জানান।
এবার আমাদের মায়ের 130তম জন্ম বার্ষিকী, এটা আমাদের চলছে 3রা মে থেকে আজকে 16 মে। আজকে মহাপ্রসাদ দেওয়ার মাধ্যমে আজকে সমাপ্তি ঘটবে। কালকে সারা রাত্রি আমাদের সৎসঙ্গ ছিল। তো সকালবেলা এখন কুমারী পূজা সম্পন্ন হলো এবং উদয়স্ত কীর্তন শুরু হলো। সন্ধ্যার সময় কীর্তন শেষ হবে। দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে AIDSO ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের তরফে এদিন বিদ্যালয়ে পাঠ্যপুস্তক দেওয়া সহ শিক্ষক নিয়োগ ইত্যাদি ইস্যুতে দাবি জানানো হয়। 7 দফা দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে AIDSO ত্রিপুরা রাজ্য কমিটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য নেতৃত্ব বলেন, 1 এপ্রিল থেকে এবছরের নতুন শিক্ষাবর্ষ চালুর 2 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের বহু স্কুলে সব বিষয়ে পাঠ্য বই পৌঁছায়নি। কোথাও নামমাত্র 1 বা 2টো বই, আবার কোথাও শুধুমাত্র ওয়ার্কবুক দেওয়া হয়েছে। অথচ 17ই মে থেকে রাজ্যের বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে যাচ্ছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের কাছে পাঠ্যপুস্তকের অপ্রতুলতা নিঃসন্দেহে পড়াশোনার প্রতি অনীহা সৃষ্টি করবে। শিক্ষা দপ্তরের এহেন ঢিলেঢালা মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে AIDSO ত্রিপুরা রাজ্য কমিটি। এমনকি যেখানে শিক্ষা দপ্তরের উচিত ছিল দ্রুততার সহিত ছাত্রছাত্রীদের নিকট সমস্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা, সেখানে এই ধরনের কার্যকলাপ কার্যত শিক্ষা দপ্তরের উদাসীনতা পরিচয় বহন করে। তাছাড়া রাজ্য সরকার TBSC পরিচালিত 125টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনে CBSCর হাতে তুলে দেয়। ফলে অনেক সাধারণ ঘরের ছাত্রছাত্রী বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। স্কুল পরিবর্তন করে TBSC পরিচালিত স্কুলে ভর্তি হতে হলে ছাত্রছাত্রীদের 1000 টাকা করে মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের উপর চরম আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর শিক্ষার সকল স্তরে ফি বৃদ্ধি করছে। এই 1 এপ্রিল থেকে নতুন শিক্ষাবর্ষ চালু হয়েছে। এপ্রিল মে 2 মাস এখনও চলে গিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যপুস্তক এখনও ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায়নি। ইভেন কি আগামীকাল থেকে আমাদের গ্রীষ্মকালীন স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত ঘোষণা হয়েছে। তাহলে যে দীর্ঘদিন ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক যদি না পায়, তাদের কি পড়াশোনাটা ভালো হবে না খারাপ হবে? তাহলে এই ধরনের শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত যে পাঠ্যপুস্তক গেল না স্কুলের মধ্যে, ইভেন কি আমরা শুনতে পাচ্ছি যে কিছু কিছু স্কুলে ইংরেজি ক্লাস 6-এর ইংরেজি বই গেল, কোথাও ওয়ার্ড বই গেল, 2টো 3টা এরকম বই যাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীদের এই দীর্ঘ সময়, গ্রীষ্মকালীন দীর্ঘ সময়ের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে না। কার্যতই পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা সৃষ্টি হবে। এই যে শিক্ষা দপ্তরের এই ভূমিকা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? নিঃসন্দেহে শিক্ষা দপ্তরের এই ভূমিকা একটা উদাসীনতার পরিচয় হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা 7 দফা দাবিতে আমরা এখানে এসেছি। মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট আমরা ডেপুটেশন দেব। ডেপুটেশন প্রদানের সংগঠনের দাবিগুলো হলো, গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই বিশেষ পরিকল্পনা করে রাজ্যের সমস্ত স্কুলে পাঠ্যপুস্তক সরবরাহ করা, অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি স্কুলে প্রয়োজনীয় সংখ্যক বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে, স্কুলগুলোর হোস্টেল পরিষেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা, স্কুল স্তরে ভর্তি প্রক্রিয়াকে কোনো মতেই জটিল করা চলবে না, মাইগ্রেশন সার্টিফিকেটের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে 1000 টাকা নেওয়া চলবে না এবং শিক্ষার সকল স্তরে ফি মওকুফ করা হোক। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন AKB টিভির পর্দায়। ক্রেতাদের সাহায্যার্থে শুক্রবার রাজধানীর জয়নগরস্থিত 51 নম্বর পিলারের সামনে জেনেরিক আধার ঔষধের দোকানের উদ্বোধন হয়। ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠের উপাধ্যক্ষ স্বামী নিশ্চিন্তানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন মেডিকেল শপের কর্ণধার উত্তম কুমার ঘোষ সহ আরো অনেকে। বর্তমান সময়ে যে হারে ঔষধের দাম বাড়ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা মাথায় রেখে জেনেরিক আধার কাউন্টার চালু করা হয়েছে। এখানে কম দামে গুণগত মানের ঔষধ পাওয়া যাবে বলে মেডিকেল শপের কর্ণধার জানান।
আমরা ত্রিপুরার জয়নগর বাস স্ট্যান্ড মলিনা মেডিকেল, এখানে আমরা আজকে ওইটার শুভ উদ্বোধন করছি। তো জেনারিক জিনিসটা হলো মানে অন্য যে মেডিসিন, যে ইথিক্যাল মেডিসিন, ওটার থেকে জেনারিক মেডিসিনের রেটটা অনেক কম। মানে ইপিএসি, তারপরে মেন যে মলিকুল, ওটার সব কিছুই সেম থাকে, রেটের দিক দিয়ে অনেক কম, গুণগত মানও একদম মানে ভালো। মানে আপনি সাধারণ মানুষ তো এখন রেট, যে ওষুধের যে চড়া দাম, ওটা খেতে একটু কষ্ট হচ্ছে। তো ওই হিসাবে আমরাও দেখছি যে পেশেন্ট বা সাধারণ জনগণ চাইছে যে একটু জেনারিক ওষুধটা আইলে বা কম রেটের ওষুধ আসলে ভালো হবে। তো ওইটার চিন্তাধারা করে আমরা আজকে জেনারিক আধারের সঙ্গে যুক্ত হয়েছি। যুক্ত হয়ে আমরা সাধারণ মানুষের বা সবাইয়ের জন্য এটা ভালো হবে। শুক্রবার বিলোনিয়ায় তিরঙ্গা যাত্রা র্যালি অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন অংশের লোকজনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান, রাজ্যের সংখ্যালঘু ও সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি দীপায়ন চৌধুরী ও প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তাপস দেব সহ অন্যান্য নেতৃত্বরা। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনা বীর যোদ্ধাদের ভূমিকায় কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়ে এই তিরঙ্গা যাত্রা র্যালি সংগঠিত করে বিজেপি দক্ষিণ জেলা। এদিন সকালে বিলোনিয়ার কালীনগর নতুন মোটর স্ট্যান্ড থেকে সংগঠিত করা হয় এই তিরঙ্গা যাত্রা। দেশাত্মবোধক গান ও হাতে জাতীয় পতাকা তুলে নিয়ে মিছিলে অংশ নেন সমাজের সকল অংশের মানুষ। সবার মুখে স্লোগান ছিল পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। আগরতলা থেকে গৌহাটিতে গাঁজা পাচার করতে গিয়ে নেশা ব্যাপারী যে ইলেকট্রিক ট্রান্সফরমার ব্যবহার করেছিল তা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য আগরতলা থেকে বিদ্যুৎ দপ্তরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছুটে আসেন চুরাইবাড়ি থানায়। তারা সরেজমিনে ট্রান্সফরমারগুলো দেখে বিভিন্ন পরীক্ষা করে এ সম্পর্কে তাদের স্পষ্ট বক্তব্য করেন। এগুলো ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কোনো ট্রান্সফরমার নয়। এক কথায় নেশা কারবারিরা নিত্য নতুন পন্থা অবলম্বন করতেই এই ট্রান্সফরমারগুলোকে ব্যবহার করেছিল। প্রসঙ্গত, চলতি সপ্তাহের গত 12 মে সোমবার ত্রিপুরা থেকে গৌহাটি পাচারের পথে ট্রান্সফরমারের ভেতর থেকে ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক হয়েছিল 4 কোটি টাকার শুকনো গাঁজা। এতে ইউপি 5880/1128 নম্বরের একটি লরিতে থাকা 10টি ট্রান্সফরমারের ভিতর থেকে 96 প্যাকেটে মোট 960 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য ছিল আনুমানিক 4 কোটি টাকা। সাথে আটক করা হয়েছিল উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা তথা লরি চালক আওদেশ কুমার ও সহচালক প্রমোদ কুমারকে। ট্রান্সফরমারের সাথে কিছু কাগজপত্র উদ্ধার করেছিল পুলিশ। সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে TSECL জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা পানিসাগরের ডিজিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নিয়ে চুরাইবাড়ি থানাতে এসে ট্রান্সফরমারগুলো চুরাইবাড়ি থানাতে নিয়ে গিয়ে তার সরেজমিনে তদন্ত শুরু করেন। উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লুং সহ থানার ওসি খোকন সাহ। সরেজমিনে পরিদর্শন শেষে TSECL এর জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা জানান, এই ট্রান্সফরমারগুলো ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়নি। তাছাড়া এই সাইজের ট্রান্সফরমার ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর ব্যবহার করে না। ওনার মতে এই ট্রান্সফরমারগুলো গাঁজা পাচারের জন্যই তৈরি করা হয়েছে। তাছাড়া ট্রান্সফরমারের সাথে উদ্ধারকৃত কাগজে যে সই রয়েছে সেটিও নকল বলে জানান তিনি। বানানো ইভেন এটা পুরানা ট্রান্সফরমার দেখা গেছে, কিন্তু সাইটে দেখা গেছে ওই কুলিং ফ্যানের দিকে এখনো প্লাস্টিক লাগানো। পুরানা হইলে তো এরকম থাকার কথা না। এটা যে সাইজের, এটা নর্মালি ট্রান্সফরমার হয় না। আপনি কি মনে করেন এগুলো কি? এটা স্পেশাল চুরি করানোর লাগে এটা বানানো হয়েছে কোনগুলা। পুরানা ট্রান্সফারও না, এটা বানানো আছে, এটার জন্যই বানানো হয়েছে। ডাইমেনশনটাই মিলে না ওর মতে না, এরকম তো হয়ই না, কোনো স্পেসিফিকেশন নাই, কিছু নাই, কিছু মিলে না। কাগজপত্র যে সিগনেচার ছিল ওগুলো কি আপনাদের দপ্তরের? না না না, আমাদের টোটালি। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জেনেরিয়া ডার্লুং জানান, TSECL এর তরফে পরবর্তী পুলিশকে রিপোর্টে বলা হয়েছে। তারা জানিয়েছে ট্রান্সফরমারগুলো তাদের দপ্তরের নয়। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু তিনি বলেননি।
আমাদের TACCL এর স্বয়ং জেনারেল সাহেব আগরতলা থেকে এসেছেন, সাথে আছেন DGM পানিসাগর সাহেব আছেন। ওনারাও ফিজিক্যালি ইন্সপেকশন করেছেন ট্রান্সফরমারগুলো যেখান থেকে আমরা গাঁজাগুলো বাজেয়াপ্ত করেছিলাম, আর বাকি ওনাদের রিপোর্ট আমাদেরকে পরবর্তীকালে দেবেন। এটা তদন্তের স্বার্থে বাকিটা আর বেশি বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে তারা কি বললেন এই ট্রান্সফারগুলি কি মানে দপ্তরের? ওনারা ওনাদের ভিউজ দিয়েছেন যে মনে হচ্ছে ওনাদের দপ্তরের না, মনে হচ্ছে। সেই বিষয়ে কি মানে পুলিশের কি তদন্ত বাকি আছে? তদন্ত তো জাস্ট ইনিশিয়াল স্টেজ, অনেক তদন্ত বাকি আছে। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।